অভূতপূর্ব এক নির্বাচন শেষে কে সরকার গঠন করছে তা নির্ধারিত হয়ে গেছে। সবকটি কেন্দ্রের ফলাফলও ঘোষিত। সহিংসতা নেই, বয়কটের দাবিও নেই। প্রশ্ন আছে সামান্য। এমন নির্বাচন অনন্যই বটে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। সেই নির্বাচনের আদ্যপান্ত নিয়ে আজকের বাংলাদেশ ইলেকশনে আমি সাইফুদ্দিন রবিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশ ইলেকশনে আমাদের সঙ্গে রয়েছেন এখন পর্যন্ত তিনজন অতিথি। শুরুতেই তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সর্ববামে রয়েছেন জনাব মহিউদ্দিন আহমদ, লেখক, গবেষক। এরপরেই রয়েছেন নীলোফার চৌধুরী মণি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। রয়েছেন সেলিম খান, সম্পাদক ও প্রকাশক, ফ্রন্ট পেজ। আমি জনাব মহিউদ্দিন আহমদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এই নির্বাচন নিয়ে অনেক লেখালেখি করেছেন দীর্ঘদিন ধরে। আপনার প্রত্যাশিত নির্বাচন হলো কিনা? আপনি ব্যক্তি মানুষটির প্রত্যাশিত নির্বাচন হলো? আমার কাছে সবচাইতে বড় প্রশ্নটা ছিল, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে সরকারের একটা সেফ এক্সিটে চলে যাওয়া। সেটি হয়েছে। তো এই চ্যালেঞ্জটা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে অন্তর্বর্তী সরকার। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কোনো ধরনের সহিংসতা নেই, কোনো বড় ধরনের এখনো অভিযোগ আছে। আমি 70 সাল থেকে নির্বাচন দেখছি এই দেশে। হ্যাঁ, তো এটা আমার কাছে খুবই বিস্ময়কর মনে হলো, সারপ্রাইজিং, যে একটা লোকও খুন হয় নাই। খালি দুইটা জায়গায় কালকে রাত্রে শুনলাম ককটেল বিস্ফোরণ হয়েছে, একটা গোপালগঞ্জে, একটা মুন্সিগঞ্জে। তো এটা তো একেবারেই অবাক করার মতো যে বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে এটা একেবারেই ব্যতিক্রমী মনে হয়। এটা কি আপনার মনে হয় রাজনৈতিক দলগুলোর যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক সমঝোতা, এই অর্থে যে কোনো ধরনের সংঘর্ষে সহিংসতায় জড়াবে না, সেরকম একটা প্রতিশ্রুতি অভ্যুত্থান এখানে দুইটা জিনিস মনে হয়। একটা হচ্ছে যে সবাই চাচ্ছিল, রাজনৈতিক দলগুলোও চাচ্ছিল, সরকারও চাচ্ছিল, জনগণও চাচ্ছিল, কিছু উস্কানিদাতা ইউটিউবার ছাড়া আর কি হাতে গোনা, বাকি সবাই চাচ্ছিল যে একটা স্থিতি আসুক, শান্তি আসুক এবং একটা রাজনৈতিক সরকার আসুক, কারণ সব কিছু থমকে আছে, তাই না? তো সেই জন্য আমার মনে হলো যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর আচরণ অনেক ক্ষেত্রেই আমার কাছে সংযত মনে হয়েছে। কথায় বিষোদ্গার ছিল, ব্যক্তি আক্রমণ ছিল, তারপরেও কিন্তু সেটা সহিংসতার পর্যায়ে যায় নাই। জি, অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। আমরা একটু নির্বাচন কমিশন ভবন থেকে ঘুরে আসতে চাই, যেখানে কথা বলছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনার প্রশ্নের জবাব দেবো কেমনে? আপনি তো ফলাফল জানতে এসেছেন, কি ফলাফল জানলেন এটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে। আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে, শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। গণভোটে হ্যাঁ মোটামুটি জয়যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। তাই তো হওয়ার কথা, কারণ আমরাও তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম। নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল, বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন, সেই হিসাবে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই? শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার। মোটামুটি, কারণ আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। স্যার, চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল আপিল বিভাগের আদেশের কারণে ঘোষণা করা হয়নি। ওখানে আমরা যতটুকু জানি বিএনপি প্রার্থী এগিয়ে আছে। এখন এই বিষয়টা সুরাহা কিভাবে হবে আসলে? আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে, নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন। আমরা নির্বাচন কমিশনে ছিলাম, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নজরুল ইসলাম খান তিনি কথা বলছেন। এর মধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাহসিন রিয়াজ, আপনার কাছেই আসতে চাই, এনসিপি এই নির্বাচনের সামগ্রিক পরিবেশ, ফলাফল সব কিছুতে সন্তুষ্ট কিনা? একটু আগেই নজরুল ইসলাম ভাই লাইভে ছিলেন, উনি কিন্তু একটা কথা খুব চমৎকারভাবে বলেছেন যে শতভাগ সন্তুষ্ট কে হয় ভাই, এটা প্রশ্নটা বিএনপির কাছে ছিল। দেখেন, আমার কাছে মনে হয় কি যে এই মানে যদি একটু এই বাইনারি কোশ্চেন থেকে বেরিয়ে আমি যদি একটু ছোট করে বলি আপনাদেরকে, বাংলাদেশে ইন্টারিমের একটা কমিটমেন্ট ছিল। ইন্টারিমের কমিটমেন্ট ছিল যে তারা একটা ইলেকশন দিতে চায়, যে ইলেকশনটাতে অ্যাটলিস্ট উৎসব মানুষ এক্সপেরিয়েন্স করবে। এত লম্বা সময়ের পর ইলেকশনটা হচ্ছে, অলমোস্ট 16 ইয়ার্স, এবং 16টা বছর আমরা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এটা আমরা সবাই এখানে উইটনেস করেছি। এরপরে যে ভোটটা আমাদের দোরগোড়ায় এসেছে, সেই ভোটে সংঘাত ছিল না, সেই ভোটে মানে দিনের আলোতে যে ভোটটা আমরা দেখেছি, সেই ভোটে কোনো রকম আমরা দেখিনি যে প্রাণহানি ঘটেছে। একেবারে হাতে গোনা কয়েকটা কেন্দ্র যদি আমরা বাদ দেই, সেই কেন্দ্রগুলো বাদ দিলে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কাজেই দেখেন, এটা আমার কাছে মনে হয় যে মানে আমরা তো আসলে সবসময় ধন্যবাদ দিতে একটু কার্পণ্যতা করি। আমার কাছে মনে হয় যে ইন্টারিম মানে তাদের যত লিমিটেশনস ছিল, একটা হিউজ লিমিটেশনসের মধ্যে দিয়ে কিন্তু তারা গিয়েছে। রাষ্ট্র 5 আগস্টের পর রাষ্ট্র যখন টেক ওভার হয়েছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে ভঙ্গুর অবস্থায় পেয়েছি। বাংলাদেশের যতগুলো স্বাধীন কমিশন আছে, যতগুলো ইনস্টিটিউশনস আছে, সবগুলোই অলমোস্ট ডিসফাংশনাল অবস্থায় তারা পেয়েছিল, এবং সেই জায়গা থেকে তারা এরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসছে। কাজেই তারা একটা বড় ধন্যবাদ পায়। আর তার পাশাপাশি আপনি সন্তুষ্ট হওয়া অসন্তুষ্ট হওয়া নিয়ে যদি বলেন, দেখেন এনসিপির ব্যাপারে যদি আমি বলি পার্টিকুলারলি, এনসিপির মানে একেবারে বয়স এখন 1 বছর হয়নি, আর 15-20 দিন পর হয়তো 1 বছর পূর্ণ হবে এনসিপির। সেই এনসিপি মানে একেবারে ক্লিয়ারলি অলমোস্ট 6 কনস্টিটিউয়েন্সিতে তারা জয়লাভ করেছে, নাহিদ থেকে শুরু করে হাসনাত থেকে শুরু করে, এবং 3টা কনস্টিটিউয়েন্সির ব্যবধান মাত্র 5000 ভোট, 3টা কনস্টিটিউয়েন্সির। এবং ম্যাক্সিমাম কনস্টিটিউয়েন্সিতে আপনি যদি দেখেন, যেখানে একটা সময় আমাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যতা করা হয়েছে, আমাদেরকে নিয়ে বলা হয়েছে যে বাচ্চাদের দল, আমাদেরকে নিয়ে বলা হয়েছে যে এরা মানে এদের নিজেদের ভোটটাও এরা পাবে না, তাদের পরিবারের লোকজনও ভোট দিবেন, এই ধরনের কটু কথাও আমরা শুনেছি। কিন্তু আপনি এখন তো লাইভে আছেন, আপনি চাইলে লাইভে দেখাতে পারেন, আপনি দেখেন ভোটের ব্যবধানগুলো কেমন। কাজেই মানুষ মানে তাদের আস্থার বহিঃপ্রকাশটা তো ঘটিয়েছে। এখন বিজয় হওয়া না হওয়াটা তো আসলে শেষ কথা না। গণতন্ত্র তো আসলে এভাবে করে ফাংশন করে না। গণতন্ত্র দেখেন, গণতন্ত্রের বাইনারিটা কি? গণতন্ত্রের বাইনারিটা হচ্ছে মানে 50-51-তে। বাট এই যে 50, এই 50 কিন্তু আসলে আপনি যদি ভোটের হিসাবে দেখেন, এই 50 কিন্তু মানে অর্ধ কোটি জনগণকে কিছু কিছু জায়গায় রিপ্রেজেন্ট করে, অর্ধ লক্ষ জনগণকে কিছু কিছু জায়গায় রিপ্রেজেন্ট করে। একটা কনস্টিটিউশনে সেই কনস্টিটিউশন অর্ধেক মানুষকে রিপ্রেজেন্ট করে। কাজে ইটস এ হিউজ থিং। আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গার ঘটনাগুলোকে যদি আমরা মানে একটু সাইডে রাখি, ওভারঅল যদি নির্বাচনী পরিবেশ নিয়ে বলি, তাহলে নির্বাচনী পরিবেশে দিনের ভোটটা খুবই চমৎকার হয়েছে। হয়তো রাতের ভোট নিয়ে আমরা তো আর একটু কথা বলার সুযোগ আছে, সেটা বলবো। ওকে, আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। আপনার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খানিক আগে বলছিলেন ভোট পড়ার হার নিয়ে, মূলত ভোট না দেওয়ার সংস্কৃতি পুরোটা ফিরিয়ে আনতে পারেনি। 17 বছর পরে ভোট, তারপরেও ভোট দিতে মানুষের অনাগ্রহটা কেন তৈরি হয়েছিল বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই যে নির্বাচনটা গতকাল হয়ে গেল, এই নির্বাচন হওয়ার আগে থেকে ধরেন আরও 4-5 মাস 6 মাস আগে থেকে
জুলাইতে যখন ডেটটা পড়লো তখন থেকেই কিন্তু কথা যে নির্বাচন সময় মতো হবে না, নির্বাচনের সহিংসতা হবে, যেখানে খোদ মানে নির্বাহী প্রধান উনিও কিন্তু বলেছিলেন যে নির্বাচনের আগে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। জি। তো এই যে সহিংসতা হবে, তো একটা প্রধান যখন এই ধরনের কথা বলেন, আরও অনেকেই বলেছেন, অনেক উপদেষ্টা, অনেকেই অনেক দল থেকে, তো যে প্রতিনিয়তই এরকম বলা হচ্ছিল যে কিছু না কিছু হতে পারে প্রতিদিন। এই যে একটা ভীত সন্ত্রস্ততা, সাধারণ মানুষ কিন্তু কি চায়? জীবনের নিরাপত্তা চায়। তাদের নিরাপত্তার অভাববোধ তারা করেছে। এটা একটা জিনিস যে আমি ভোট দিতে যাব, যদি কিছু হয় আমাকে কে সেভ করবে। এই জিনিসটা থেকে নির্বাচনে অনেকেই ভোট দিতে আসে না। আরেকটা হচ্ছে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করা, ওই সময়টুকু পাওয়া যায় না। আমি বিএনপির কথাই বলি, বিএনপি সেই সময় পায় নাই। যেটা জামায়াত 5ই আগস্টের পরের দিন থেকেই নির্বাচন শুরু করেছিল, বিএনপি তা করতে পারে নাই। বিএনপির এত বেশি মামলা ছিল যে তখনও মামলার আদালতে দৌড়াতে হয়েছে। তারপরে বিএনপি একটা বড় দল, প্রত্যেকটা আসনে 4-5টা করে প্রার্থী ছিল, কে নমিনেশন পাবে কে পাবে না, ওই দৌড়াদৌড়িতে ছিল। যে কারণে আরেকটা জিনিস ছিল, যেটা হলো যে মনের অজান্তেই একটা অহংবোধ ছিল যে আরে বিএনপি তো পাস তো এমনিই করবো। এই জিনিসটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তাদেরকে এইটা থেকে মানে নেগেটিভে মানে যাতে না যায় আগামীতে, আমি বলবো যে এটা যত খরগোশ এবং কচ্ছপের গল্পটা তাদের প্রত্যেক দিন একবার করে মাথায় ঢোকানো উচিত, যে যত বড় কিছুই হোক না কেন, এই আলসেমির জন্য, নেগলেন্সির জন্য অনেকটা বড় ব্যাক পেতে হয়। এই জায়গাতে আমি বলবো যে বিএনপি ওইভাবে যেভাবে করার দরকার ছিল পারে নাই। তবে বিএনপির এই যে প্রতিদিনের যে প্রোগ্রামগুলো, প্রোগ্রামের ফ্লুটা, এবং জনগণ একটা জায়গায় বুঝেছে যে বিএনপির নামে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে, আমি বলবো না যে একবারে সবই অসত্য, হ্যাঁ, কিন্তু যতটা সত্য তার চেয়ে অনেক বেশি প্রোপাগান্ডা ছিল। গোয়েবেলসের থিওরির মতো প্রতিদিন মুখস্থ বলতে 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 বিএনপিকে একটা ভিলেনে পরিণত করার চেষ্টা করেছিল একটা দল। কিন্তু তারা তাদের নিজের গ্যারাকলেই পড়েছে। শেষ টাইমে নারীদের নিয়ে যে কথাগুলো তাদের দলের বিভিন্ন জন এবং খোদ প্রধান পর্যন্ত বলেছে, আপনি দেখেন যে জাতি নারীদের সম্মান দিতে জানে না সে জাতি মুখ থুবড়ে পড়ে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় কিন্তু নারীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছে, নারীদের ভোট বেশি আপনি জানেন। সেইখানে আমি বলবো যে এই জায়গাটা বিএনপি পজিটিভলি আগে থেকেই নারীরা বিএনপিকে ভোট বেশি দেন। তো এইবার যাও ওরা 1 বছর 1.5 বছর আগে যেটা মাঠে নেমেছিল একদম অঙ্কুরে বিনাশ নিজেরাই করেছে, এবং সেটার ফল বিএনপি তার ফলাফল পেয়েছে। না, এটা বিএনপির ছিল, কিন্তু তারা অনেকটাই তারা নিয়ে গিয়েছিল এক ধরনের ভিতরে ঢুকে প্রতিদিন সেইটা রিভার্সটা আবার ফেরত আসছে। জি, অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী। আমি একটু সেলিম খান, সম্পাদক প্রকাশক, ফ্রন্ট পেজ, আপনার কাছে আসতে চাই। জামাত ইসলামের তরফ থেকে কালকেও দিনভর নানান অভিযোগ জানানো হয়েছিল, নির্বাচনের পরিবেশ, ব্যালট বাক্স নিয়ে ভোট ডাকাতি বা ভোট জালিয়াতি কিংবা জাল ভোট, সেরকম প্রবণতা বা এজেন্ট বের করে দেওয়া, এরকম। যদিও নির্বাচনকে অর্থবহ তারা বলেছে। আজ সকালবেলা দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বলা হয়েছে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে এবং জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনে অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত, এসব ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে 11 দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে। নতুন করে কি আবার সংকট তৈরির শঙ্কা আছে কিনা? এখানে প্রথমে জামাতের প্রেস কনফারেন্সের একটি তথ্য আপনি যেটা বললেন, তার মধ্যে বানানো তথ্য প্রকাশ, এইটা নিয়ে আমি একটু জোর দিতে চাই। আর অন্যান্য নির্বাচনে, সাউথ এশিয়ার নির্বাচনের যে প্যাটার্ন, তাতে এ ধরনের ছোটোখাটো সহিংসতা বা বড় সহিংসতাও আমরা নজির দেখি। এটা সাউথ এশিয়ার নির্বাচনের প্যাটার্ন আসলে, যে এখানে টাকা দেওয়া হবে, এখানে উৎকোচ দেওয়া হবে, এখানে সহিংসতা হবে, এখানে খুন হবে, ভোট কেন্দ্র দখল হবে, ভোট জালিয়াতি হবে, এগুলা আমাদের দক্ষিণ এশিয়ার নির্বাচনের একটা প্রবণতা, আসলে কমন, ভেরি কমন। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই ইন্টারিমকে বা আমার দেশের জনগণকে প্রথমত, যে তারা এই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন এবারে নির্বাচনের মধ্যে দিয়ে।
এইটা একটা পজিটিভ জায়গা আমাদের বাংলাদেশের নির্বাচনী কালচারে। জামাতের আমির যেটা বলছেন বানানো তথ্য প্রকাশ, এই বানানো তথ্য প্রকাশে জামাত ইসলামের মতো এগিয়ে থাকা দল আর বাংলাদেশে নাই। আমরা গত 1 বছরে যেটা দেখেছি, যে জায়গায় যে মনিয়াপা যেটা বললেন যে বিএনপি আলসেমি হোক বা ইয়া হোক, এখানে আমি আলসেমি বলবো না, আসলে বিএনপির এখানে ল্যাক্স অফ ক্যাপাবিলিটি। এই যে মানে কি বলে সোশ্যাল মিডিয়া বলি বা ইন্টারনেট ইত্যাদি তথ্য প্রযুক্তির জায়গাটায় যে প্রচারণা, এখন তো বেশিরভাগ প্রচারণাটা হয় কিন্তু তথ্য প্রযুক্তি দিয়ে। এখন আর ওই মানে কি বলে যে এটা যে কনভেনশনাল প্রচার অনেকটাই কমে গেছে। তো সেই জায়গাটা কিন্তু জামাত এগিয়ে, আর বানানো তথ্য প্রকাশে জামাত তো আরও বেশি, কারণ জামাতের পুরো রাজনীতিটি একটা মুনাফিকির রাজনীতি আসলে। হ্যাঁ, যে কারণে এই জায়গাটা ই করবো। আর আপনি যেটা বললেন যে জামাত আরো সহিংস হয়ে উঠবে কিনা, মানে বা একটা বিশৃঙ্খল অস্থিরতা, এই জায়গাটা আসলে দুটো বিষয় নির্ভর করে। কারণ বাংলাদেশের রাজনীতি তো আসলে বাংলাদেশের মানুষ যতটা নির্ধারণ করে বা বাংলাদেশের রাজনীতিবিদরা যতটা নির্ধারণ করে, তার চাইতে বেশি নির্ধারণ করে আসলে আন্তর্জাতিক মুরব্বীরা। জি, এটা কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের। সেই জায়গায় আন্তর্জাতিক মুরব্বীরা বিএনপিকে কিভাবে দেখবে আগামীতে বা বিএনপির সাথে কিভাবে ডিল করবে, সেইটার উপরে নির্ভর করছে বিরোধী দল হিসেবে জামাত কিভাবে অ্যাক্ট করবে। সেইখানে আসলে এই মুহূর্তেই বলা যাচ্ছে না যে জামাত একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে যাবে নাকি আবার তাদের সেই সহিংস চরিত্র নিয়ে আসবে তারা, এটি বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের মানুষ তাদের অতীতের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি মনে করি, বাংলাদেশের মানুষ জামাতের যে ভায়োলেন্ট আছে অ্যাক্টিভিটিস আছে, সেই জায়গাতে তাদের কিন্তু একটা শঙ্কা আছে, যেটা তারা এই নির্বাচনী প্রচারণাতেও তারা কিন্তু এক ধরনের থ্রেট ফিল করেছে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নারীরা তো সাংঘাতিকভাবে থ্রেট ফিল করেছে যে কি যেন হয় জামাত আসলে। বাকিটা নির্ভর করছে তাদের সমঝোতার উপর বা তাদের আচরণের উপর। অনেক ধন্যবাদ জনাব সেলিম খান। আমরা একটু আমাদের সঙ্গে কথা বলছেন সেলিম খান। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে, ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলে জানান ঠাকুরগাঁও 1 আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বা এই মুহূর্তে বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা হতে হবে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। যেতে চাই জনাব মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। আপনার কাছে আপনার ভাষ্যমতে আপনি যেটিকে বলেন দেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন 91 নির্বাচন, সেই 91 নির্বাচনে 140টি আসনে জয় পেয়েছিল বিএনপি। 96-এর বিতর্কিত নির্বাচনে বিএনপি আসন সংখ্যা ছিল 278। 2001-এ এককভাবে বিএনপি পেয়েছিল 193। এরপরে এবারের নির্বাচনকে যদি অন্যতম সবচেয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক বলে বিবেচনা করি, সেই নির্বাচনেও বিএনপি বিপুল সংখ্যক আসন বা রেকর্ড সংখ্যক দলের ইতিহাসে, কেন এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে মনে হচ্ছে আপনার? না, বিএনপির কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি 2001 সালেও হয়েছিল, তো এটা নতুন না। ইনফ্যাক্ট আমরা দেখব যে এখন যে বিএনপি, এটা তো এরশাদের আমলে প্রায় বিধ্বস্ত হয়ে যাওয়ার অবস্থা ছিল। 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির পুনর্গঠনটা হয় খালেদা জিয়ার হাত ধরে, এবং ওই সময়ে শেখ হাসিনাও নেতা হয়ে ওঠেন 80-র দশকে। তখন থেকেই আমরা দ্বিদলীয় রাজনীতি দেখছি, এবং এই দ্বিদলীয় রাজনীতিটা দীর্ঘদিন চলেছে। এবং আমরা দেখলাম যে সংসদ নির্বাচনে একটা দল যত বেশি বা যত কম আসনে জিতুক না কেন, ভোটের পার্থক্য খুব কম ছিল। তো নির্বাচনের ফলাফল একটু আগে যে উনি বললেন যে খুব অল্প ব্যবধানে কয়েকজন প্রার্থী হেরে গেছেন, এখন কিন্তু আগের মতন 1 লাখ 1.5 লাখ ভোটের প্রার্থী যেটা 70 সালে ছিল সেটা আর নাই। এখন 500 ভোট 1000 ভোট খুব মূল্যবান। এবং হয়তো এবারও দেখতাম যে বিএনপি হয়তো আরও বেশি সিট পেত, তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেক ভোট কেটেছে অনেক জায়গায়। এটা পরবর্তীতে আমরা দেখব কোন কোন সিটে এইটা ব্যবধানটা ছিল এবং সেখানে কে জিতে এসেছে, এটা চুলচেরা বিশ্লেষণ হবে। তবে আমি বলবো যে বিএনপি তার অবস্থানটা বজায় রেখেছে। জামাতের একটা রিসার্জেন্স হয়েছে, আমি বলবো তারা অনেক বেশি ভোট পেয়েছে। তাদের আগের রেকর্ড হচ্ছে সবচেয়ে 18টা সিট পাওয়া, এবং সেটাও বিএনপির ভোটে, কারণ তাদের সাথে পার্টনারশিপ হওয়ার কারণে। আর বিএনপি বাদ দিয়ে জামাত ইলেকশন করার
রেকর্ড আছে 3টা বা 2টা সিট। তো এইবার জামাতের সক্ষমতা তারা প্রমাণ করলো যে তারা একক শক্তিতে নির্বাচন করলে এরকম অবস্থা। এবং এখানে আরেকটা বিষয় খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে এমন একটা সময় নির্বাচন হলো যে আওয়ামী লীগের মতন একটা বড় দল মাঠে নাই, এবং আওয়ামী লীগের ভোটারদেরকে টানার ব্যাপারে সব দলেরই একটা চেষ্টা ছিল, এটা আমরা গণমাধ্যমে দেখেছি। এখন আমরা কি করে বুঝবো যে আওয়ামী লীগের মধ্যে কিছু তো আছে তারা ভোট দিতেই যায় নাই হয়রানির ভয়ে বা অনেকে পলাতক, আর যারা ভোট দিয়েছেন তারা কোন মার্কায় ভোট দিয়েছেন এটা তো মানে বলা মুশকিল আসলে। বলা মুশকিল, এটা একটা সূক্ষ্ম ভালো জরিপ না হলে বুঝতে পারবো না। তবে এমন হতে পারে তারা অনেকেই হয়তো জামাতের পক্ষে ভোট দিয়েছেন, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি যতদিন একসঙ্গে মাঠে রাজনীতি করেছে তারাই কিন্তু পরস্পরের প্রধান প্রতিপক্ষ ছিল, এটা আমাদেরকে ভুললে চলবে না। তো এমন হতে পারে যে আওয়ামী লীগ এখন তাদের যদি অ্যাসেসমেন্ট হয়, তারা তো নিশ্চয়ই একটা রাজনৈতিক দল হিসেবে তারা চাইবে একটা কামব্যাক করতে। তো কামব্যাক করতে হলে পরিস্থিতিটা অনুকূল হতে হবে। তো কারা এখানে একটা শক্তিশালী অবস্থান তৈরি করলে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক সেটা তারা বিবেচনায় রাখবে, এই হিসাবগুলো তো আছে। তো আমার মনে হয় এই নির্বাচনে বিএনপি ভালো করেছে, এবং এটা আমি ল্যান্ডস্লাইড আমরা যেটা বলছি এটা 2001 সালেও এরকম হয়েছিল, 2008 সালেও আওয়ামী লীগের এরকম হয়েছিল। তো এটা হয়, এটা এমন কোনো ব্যতিক্রমী ব্যাপার না। কিন্তু জামাতের জন্য আমি মনে করি যে এটা একটা বিশাল কিন্তু এটাও ধরে নিতে হবে যে ওই দ্বিদলীয় রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যস্থানটা জামাত কিন্তু পূরণ করতে পারে না এখনো। তো সুতরাং এই সিনারিও তো সবসময় একরকম থাকবে না, 5 বছর পরে কি হয় আমরা জানি না। আওয়ামী লীগকে নিয়ে আমরা যে যত কথাই বলি না কেন, আওয়ামী লীগের ফিরে আসার শর্ত কিন্তু তৈরি করে দেবে এরাই, এখন যারা জিতেছেন তাদেরকে মানুষ দেখবে, তাদের পারফরমেন্স মানুষ দেখবে। তাদের পারফরমেন্স যদি এমন হয় এবং মানুষ যদি ভাবতে শুরু করে যে ভাই আগেই তো ভালো ছিলাম, তাইলে কিন্তু আওয়ামী লীগের কামব্যাক করার শর্তটা তৈরি হয়ে যাবে। অনেক ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আপনার কাছে যেতে চাই, আপনারা কি আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে পারবেন কিনা, নাকি শূন্যস্থানটা আসলে আপনাদের ব্যর্থতার কারণে পূরণ হতে বাধ্য হবে? না দেখেন, এইখানে মানে এটা তো মানে এমন কোনো মানে মানে এটার আসলে এক লাইনে উত্তর নাই। কেন উত্তর নাই? এখানে অনেক এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ানস অ্যান্ড পলিটিক্সকে যারা ট্রিট করেন, অ্যাসেস করেন বা ক্রিটিক করেন আছেন এখানে, ওনারা আরও ভালো জানবেন। বাট ব্যাপারটা আসলে কি, এটা মানে এটার একটা গ্র্যাজুয়ালিটি আছে। মানে আপনি যদি মনে করেন যে রাতারাতি এনসিপি 1 বছরের একটা রাজনৈতিক দল, সে মানে একটা বড় প্রতিপক্ষ রাতারাতি হয়ে যেতে পারবে, বিপ্লবের একটা প্রসেস আছে। বিপ্লব তো একটা আবেগ, ইমোশন এবং একটা ক্ষোভের বিষয়, কিন্তু রাজনীতি একটা প্রক্রিয়ার বিষয়। রাজনীতি তৈরি করতে হয়, রাজনীতিতে এফোর্ট দিতে হয়, রাজনীতিতে কন্ট্রিবিউট করতে হয়, রাজনীতিতে সময় দিতে হয়, মানুষের ওই আস্থার জায়গায় যাইতে হয়। কাজে এটার জন্য সময় লাগে। আমি এটা কোনো ম্যাজিক্যাল বিষয়, অনেস্টলি যদি আপনাকে বলি। কাজে আমি যদি আপনাকে আজকে বলি আপনার উত্তরে যে এটা এনসিপি হয়তো প্রধান প্রতিপক্ষের জায়গায় চলে যাবে, দেখেন আমাদের উদ্দেশ্য তো সেটাই, আমরা সেটাই চাই। বরং আমরা বারবার একটা জিনিস বলেছি, জোটের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার বলেছি যে মানে জামাতের সাথে যে জোট, এটা একটা মানে এটা একটা নির্বাচনীয় জোট ছিল আমাদের পক্ষ থেকে। কাজে এখন আমাদের নিজেদের রাজনীতির একটা জায়গা উন্মুক্ত হয়েছে। আমরা জোটের মিটিং আছে, জোটের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া আসবে, সেগুলো আপনারা সবই জানবেন। এবং আমরা আমাদের রাজনীতিটাই করতে চাই। আসলে 5 আগস্টের পর থেকে যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি হয়েছিল, সেখানে আমরা বারবারই একটা জিনিস বলেছি যে দেখেন এখানে একটা সেন্ট্রিস্ট পলিটিক্সের জায়গা আছে, যেই পলিটিক্সের জায়গাটা আসলে মানে এটা একটা বিরাট গ্যাপ রয়ে গেছিল। বিএনপির যে অতীত ইতিহাস থেকে শুরু করে বিএনপির যে আজকের অবস্থান এবং 5 আগস্টের পরে যে বিএনপির কার্যক্রম, এই কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে তিক্ততা ছিল, এই জায়গাটাতে কোনো সন্দেহ নাই। আপনি টিআইবি রিপোর্টটা নিশ্চয়ই দেখেছিলেন, সেখানে ভায়োলেন্সের 91% বিএনপিকে দেখানো হয়েছে। তাহলে এখন এই প্রশ্নটাও তো মানে বাস্তবভিত্তিক প্রশ্ন, আপনি জিজ্ঞেস করতেই পারেন যে তাহলে বিএনপি 2/3 মেজরিটি পেল কী করে? 2/3 মেজরিটি এই কারণে বিএনপি পাচ্ছে বা পেয়েছে, সেটার অন্যতম একটা কারণ হচ্ছে যে সেখানে শক্ত কোনো প্রতিপক্ষ, পলিটিক্যাল কোনো অপোনেন্ট দাঁড়ায় নাই। জামাত ইসলামী যে রাজনীতিটা করে, জামাতে ইসলামের রাজনীতির উইক পয়েন্টটা হচ্ছে জামাত ইসলামের
এখন পর্যন্ত যেটা ভাই বলেছেন ইতিমধ্যে, যে জামাতের জন্য একটা বিগ ভিক্টরি, কিন্তু আপনি যতই এটাকে এক পেশে করে দেখাইতে চান, দিন শেষে আপনাকে এটা মানতে হবে। কারণ যে জামাত আপনার 91 ইলেকশনের কথা আমরা বলি, বিএনপি যখন 141 সিট পেল, তখন বিগ ক্রাইসিস ছিল বিএনপি সরকার গঠন করবে কি করে। তখন কিন্তু বিএনপি জামাতের সাথে অ্যালাই করেই কিন্তু সরকারটা গঠন করলো। কাজেই জামাত অলওয়েজ একটা পাওয়ার ফ্যাক্টর ছিল, ডিসাইডিং ফ্যাক্টর ছিল। আর এবার জামাত একক ইলেকশন করার মাধ্যমে সেই জায়গাটাতে তারা তাদের একটা প্রেজেন্স তারা আরও বোল্ডলি তারা এনশোর করলো। এখন এই পয়েন্টে এসে আমরা মানে এর খুবই টেকনিক্যাল একটা অ্যাসপেক্ট থেকে আমরা যদি দেখি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সংসদ পার্লামেন্ট ইজ গোয়িং টু বি দি ভেরি ইন্টারেস্টিং পার্লামেন্ট, এতে কোনো ডাউট নাই। এবং এই পার্লামেন্ট, যে পার্লামেন্টটা আমরা আগামীতে দেখব, সেটা ইভেন এটা একটা অ্যাকাউন্টেবল পার্লামেন্ট হবে, এটা আমরা বিশ্বাস করি। খুবই অ্যাকাউন্টেবল পার্লামেন্ট হবে, কারণ মানুষের মধ্যে প্রশ্ন করার প্রবণতা বেড়েছে, মানুষের মধ্যে জবাব নেওয়ার প্রবণতা বেড়েছে, মানুষের মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়াদি মানে দেখার প্রবণতা বেড়েছে, মানুষের মধ্যে খুবই মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বেড়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে ফ্যাক্ট চেকিংয়ের ক্যাপাসিটি বেড়েছে। কাজেই মানে একটা সময় আমাদের উপর যেভাবে করে পদ্মা সেতু, যেভাবে করে মেট্রো রেলের মানে উন্নয়ন আমাদের উপর দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, মানুষ কিন্তু সেই প্রশ্নগুলো 5ই আগস্টে নেমে করেছিল। কাজে এটা বিএনপির জন্য বিগ বার্ডেন। বিএনপিকে অ্যাকাউন্টেবল থাকতে হবে ফর এভরি মোমেন্ট, যে আসলে জনগণ তাদের কাছ থেকে জবাব নেবেন। প্যারালালি আরেকটা ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে যে ধরেন যে মন্ত্রী পরিষদ আসতে যাচ্ছে, এই মন্ত্রী পরিষদের মধ্যে আসলে ইন্ট্রিগেশন অফ ইউথ, হ্যাঁ, এটা আসলে কেমন হবে। কারণ বিএনপি যখন নমিনেশন দিয়েছে, আপনি দেখবেন যে বিএনপি খুবই লেস মানে অ্যামাউন্ট অফ পিপল কাউন্টে যদি আপনি দেখেন, এখানে ইয়াং জেনারেশন ইন্ডিকেশন অনেক মাইনর ছিল। কাজেই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে দেখেন বিএনপি ওই রাজনীতিটা আমার কাছে মনে হয় না করতে পারবে, যে ইয়াং জেনারেশনের পালস বুঝে রাজনীতিটা করা দরকার। কাজে এই সব কিছুই আসলে এখন বড় মানে প্রশ্নের ব্যাপার। বাট আমরা যেটা চাই, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অবভিয়াসলি মানে আমি যদি দলমতের ঊর্ধ্বে উঠে একটা কমেন্ট করি, যে আমাদের আগামীর বাংলাদেশকে বাঁচাইতে হলে আমরা একটা ব্রিদিং পয়েন্টে আছি। আগামীর বাংলাদেশকে বাঁচাইতে হলে শুধুমাত্র সমালোচনা নির্ভর রাজনীতি, এক পেশে বিরোধী দলের যে আগের যে রাজনীতিটা আমরা দেখছি, যে মানে তুমি যাই করো আমি বিরোধী দল, কাজে আমি যেহেতু বিরোধী দল, কাজে আমি বিরোধিতা করব এবং আমি তোমার সব কাজে বাধা প্রদান করব। সেই মানসিকতা, সেই প্রবণতা থেকে সেই মানসিকতা প্রবণতা মানে পরিহার করতে হবে বাংলাদেশের স্বার্থে। বিএনপিকে খালি অপোনেন্ট ধরে মানে সমালোচনাই করতে হবে এটা না, সমালোচনাও থাকতে হবে, প্রতিবাদও জারি রাখতে হবে, কিন্তু সহযোগিতাও তাদেরকে করতে হবে যেন রাষ্ট্রটা আমরা গঠন। অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ। আমাদের সঙ্গে আরও রয়েছেন নীলুফার চৌধুরী মণি এবং সেলিম খান, তাদের সঙ্গেও আলাপ করবো, তবে একটা বিরতির পর ফিরছি। যেতে চাই নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে 2/3 বেশি আসনে জয়লাভ করেছে বিএনপি, নিরঙ্কুশ বিজয়। এই বিজয় চাপ বলে মনে হয় কি? এই বিজয়টা বিএনপির, এই বিজয় থেকে অনেক শিক্ষার আছে। বিএনপি যদি ভুল করে মিনিমাম, তাহলে দেখেন আওয়ামী লীগও কিন্তু বিজয় দেখিয়েছে। বিএনপি বিজয়ী হয়েছে আর আওয়ামী লীগ বিজয় দেখিয়েছে 2-3 বার করে। যদি অত বিজয় না দেখাতো আওয়ামী লীগ, তাহলে এত অহংকার আওয়ামী লীগের হতো না। এত অহংকার না হলে এত বড় স্বৈরাচার হতো না, কিংবা এত বড় হায়ানা হতো না, কিংবা এত বড় আপনার ফ্যাসিস্ট হতো না। তো বিএনপির এই সময়টা আমি বলবো যে চরমভাবে ধৈর্য, তিতিক্ষা এবং শিক্ষা, অতীত থেকে বিএনপির অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। একটু ভুল করলে নিচে গিরিখাত, একটু ভুল করলে, কারণ বাংলাদেশের গণতন্ত্র, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী হিসেবে বলছি, বাংলাদেশের গণতন্ত্র বহু বছর দেখছি কখনোই ভারসাম্য নাই, ভারসাম্যহীন অবস্থায় আছে। তো এই ভারসাম্যহীন অবস্থাটা একমাত্র বিএনপি পারে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে গণতন্ত্রটা এসেছিল, উনি অগণতান্ত্রিক হিসেবে বাধ্য হয়েছিলেন করতে, কিন্তু উনি কিন্তু গণতন্ত্র এনে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশে এনেছিলেন এবং তারপরেই কিন্তু 12-14 দিন পরেই উনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। ষড়যন্ত্রের কিন্তু ডালপালার কোনো অভাব নাই। সো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হিসেবে আমরা বলবো তারেক রহমান সাহেবকে, এবং আমরা বিশ্বাসও করি উনি খুব ঠান্ডা মাথায় ডিল করবেন। এটা এই বিজয়টাকে কর্তব্য মনে করতে হবে। এই বিজয়টাকে, যেটা উনি করেছেন গতকালকে অলরেডি উনি বলেছেন কোনো বিজয় মিছিল আমরা চাই না, আমরা দোয়া খায়েরের আজকের নামাজের পরে, জুম্মার পরে আয়োজন করার জন্য।
এইটা এই 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 বিউটিটাই যদি শেষ পর্যন্ত থাকে সব কিছুতে, শুধু এই দোয়া খায়ের বা এই মিছিলে না, সব কিছুতে যদি থাকে, তাহলে আমি বলবো যে আগামীতে বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশের গণতন্ত্রের উন্নতি হবে এবং আমাদের দলের উন্নতি হবে সেই সাথে। তো আমি মনে করি যে ওনার এখন যে কাজটা আমাদের হবে সেটা 31 দফাটাকে ফুলফিল করে জনগণের সামনে তুলে ধরা। যে কমিটমেন্টগুলো করা হয়েছে, এটা ইশতেহার, শুধুমাত্র ইশতেহার না, বিগত দিনে যেমন অনেক দল এটা করেছিল ইশতেহার, তারপরে ইলেকশন গেছে ইশতেহার। আপনার মনে পড়ে 2004-এ র্যাব গঠন করেছিল, বিএনপি বাধ্য হয়েছিল র্যাব গঠন করতে, একটা দেশের চাপে বাধ্য হয়েছিল। সেই র্যাবটাকে নিয়েই কিন্তু বিএনপিকে 6-এ ক্ষমতার থেকে নামতে হয়েছে এবং যে দল আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতায় এসে এই র্যাবকে আমরা বিলুপ্ত করব, তারপরে আওয়ামী লীগ কিন্তু 3-4 বার এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত তো করেই নাই, বরং র্যাবকে দিয়ে যত অকারেন্স, অপব্যবহার, অপকর্মগুলো করিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়েছে। তো সেইখানে আমি বলতে চাই যে বিএনপি যে কথাগুলো বলেছে অবশ্যই বিএনপি পালন এমনিতেই করবেন, তারপরেও আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি যে এইটা করলে আগামীতে অবশ্যই গণতন্ত্র মুক্তি পাবে, গণতন্ত্র আরো সুসংহত হবে। সেলিম খান, সম্পাদক ও প্রকাশক, ফ্রন্ট পেজ। নতুন সরকারের জন্য সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? প্রথমত একটি বিষয়ে মনিয়াপা বলেছেন যে নতুন সরকার যে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, এটা একটা আসলেই বড় ধরনের, যে কোনো দলের জন্য যদি একটা চাপ হয়, কারণ তার দায়িত্ব বেড়ে যায়, তার কর্তব্য বেড়ে যায় একটা। তো আমার কাছে ক্যাটাগরিক্যালি যেটা মনে হয় প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে তাদের গণভোটের রায় বাস্তবায়ন করা। যে সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে ঐকমত্য কমিশন হতে, যেখানে কিছু নোট অফ ডিসেন্ট সহ বিএনপি এগ্রি করেছে, সেইটাকে বাস্তবায়ন করা। এটা আমার কাছে খুব মনে হয় সাংবিধানিক সংস্কার যেটা বলা হয়েছে এটা, কারণ এই জিনিসটা গণভোটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে, যেটা যদি আমরা মনে করি যে এটা একটা আসলে অবশ্য পালনীয় বাধ্যবাধকতা আসলে। জি, আমি আবার আপনার কাছে আসছি, কিন্তু তার আগে আমি একটু জনাব মহিউদ্দিন আহমদ আপনার কাছে একটু আসতে চাই। আপনার কাছে জানতে চাই সেই একই রকম প্রসঙ্গ, 2/3 বেশি আসনে বিজয় কতটা চাপ হয়ে দাঁড়াবে বিএনপির জন্য? চাপ হলো যে অতীতের যে লিগেসি, সেটা একটা চাপ তো তৈরি করবে, যে সংখ্যার একটা ওজন আছে। তবে ওই মনে হয় না, কারণ ধরেন 17-18 বছর পরে একটা নির্বাচন হলো, এর মধ্যে তো অনেক কিছু পাল্টে গেছে। তো মানুষের মনও পাল্টে গেছে, মানুষের আকাঙ্ক্ষা অনেক বদলে গেছে। তো সুতরাং আগের মতন কোনো কিছু আর আগের মতন হবে না। তো এইটা যদি আমাদের দেশের রাজনীতিবিদদের একটা সমস্যা হলো, আমরা ওই অতীত থেকে শিখি না। আমাদের এখানে কিন্তু খুব রাজনীতিবিদদের উপরে বড় একটা ধাক্কা এসেছিল 1/11। জি, সেখান থেকে আমরা কোনো লেসন নেই নাই। আরেকটা বড় ধাক্কা এসেছে 2024-এ। তো সেখান থেকে যদি আমরা লেসন না নিই, তাহলে তো এটাই তো 2024 তো শেষ না, আরও হবে এরকম। তো সুতরাং আমি মনে করি যে মানুষের মন পড়তে পারা এটা একটা বিশাল ব্যাপার। এবং যদিও আমরা বিএনপির মধ্যে পুরনো মুখই দেখি বেশি, তো একটা সন্দেহ থেকে যায় তাদের মধ্যে আচরণগত পরিবর্তন কতটুকু আসবে। তো তারপরেও আমি বলবো যে শিক্ষাটা আমরা যদি নেই 2024 থেকে, এবং হাসিনা সরকারের পতন যেভাবে হলো, যেটা 1 মাস আগেও বোঝা যায় নাই, তো এগুলো তো হয়। আমরা তো অনেক সময় কি বলে না, চোখ কান বন্ধ রেখে ভাবি বোধহয় এভাবেই চলবে, কিন্তু আসলে যায় না। একটা না একটা সময়ে এটা অনেক উলটপালট হয়ে যায়। তো ইতিহাস থেকে এই শিক্ষাগুলো নিলে বিএনপি
আমার মনে হয় রাজনীতিতে এখন অনেক বেশি পরিমিতিবোধ, সংযত এটা হবে। আর আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা আমরা বুঝতে চাই না, সেটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সুপ্রিম। সেই গণতন্ত্রে একটা ট্রেজারি বেঞ্চ, একটা অপোজিশন বেঞ্চ, দুইটাই সরকারের পার্ট। অপোজিশন মানে কিন্তু সে সরকারের বাইরে না, দুটো মিলেই সরকার। তো সুতরাং সেখানে অপোজিশনের কাজ হচ্ছে তাদের কাজ হবে ছায়া সরকার করা এবং কনস্ট্যান্টলি সরকারের উপর ওয়াচ রাখা, ওয়াচ ডগের মতো যেটা বলি, একটা জবাবদিহিটা নিশ্চিত করা আছে। সেখানে সংখ্যার চাইতে বড় বিষয় হচ্ছে কোয়ালিটি, তাই না? আমাদের এখানে কোয়ালিটিটা আমরা পাচ্ছিলাম না। এবার যদি সেটা আসে, এবং আমার মনে হয় আসবে, কারণ এখন যারা এসছেন বিশেষ করে অনেকেই খুব আর্টিকুলেট এবং প্রাজ্ঞ। তো সুতরাং আমরা যদি সংসদটাকে সেভাবে প্রাণবন্ত এবং সক্রিয় করতে পারি। আর অতীতে আরেকটা জিনিস ছিল যে সংসদ সক্রিয় হতো না, কারণ 1 বছর না বেরোতেই শুরু হতো ওয়াকআউট আর বর্জন, আর সব কিছুতে না। তো আমার মনে হয় যে সব কিছু দখল করার মানসিকতা যদি ট্রেজারি বেঞ্চের না থাকে, আর সব কিছুতেই নো বলার খাসলত যদি অপোজিশন বর্জন করে, তাহলে সংসদ প্রাণবন্ত হবে। আদারওয়াইজ এর আগে আমাদের 12টা নির্বাচনের মধ্যে 6টাই মেয়াদ পূরণ করতে পারে নাই, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমদ। আমি একটু আবারও সেলিম খান আপনার কাছে আসতে চাই। যে আলোচনা আসলে আপনার সঙ্গেই হচ্ছিল, নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখানে আমার কাছে নতুন সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আমার মনে হয়। তার মধ্যে প্রথমত হচ্ছে, যেটা আমি বলছিলাম, শুরু করেছিলাম, যে গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন বা এটাকে বাস্তবায়ন করার যে অঙ্গীকার ঐকমত্য কমিশনে সবাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে করে এসছেন, কিছুটা নোট অফ ডিসেন্ট সহ, সেই জায়গাটা যদি কোনো গড়িমসি বা কোনো ধরনের কোনো সংকট তৈরি হয়, তাহলে জামায়াত ইসলাম কিন্তু, যেহেতু জামায়াত ইসলাম জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটি অন্যতম স্টেক হোল্ডার, হ্যাঁ, এটা আমরা দেখেওছি। তো জামাত সেইটাকে নিয়ে একটা সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে, স্বাভাবিকভাবে সেটা সহিংস হয়ে উঠতে পারে, পরিস্থিতি তৈরি না, বিরোধাত্মক অবস্থায় গেলে এটা একটা সংকট তৈরি করবে। এটা একটা। আরেকটা হচ্ছে প্রশাসন বা আমলাতন্ত্রের, এই প্রশাসন বা আমলাতন্ত্র আমরা যদি বলি সেই স্বাধীনতার পর থেকেই যে পাকিস্তানি আমলাতন্ত্রের যে ধারাবাহিকতা আমাদের এখানে রয়ে গেছে, সেই আমলাতন্ত্রকে আমরা কতটা প্রশাসনিক করতে পেরেছি অ্যাবসুলুট অর্থে, তার চেয়ে বেশি করেছি রাজনীতিকরণ। এবং এই রাজনীতিকরণ করতে গিয়েই আমলাতন্ত্র কিন্তু নিজেকে একটা ক্লাস হিসাবে তৈরি করে ফেলেছে, আভিজাত্যের দিক থেকে, মর্যাদার দিক থেকে, অর্থবিত্তের দিক থেকে। এবং আমি এটাকে মনে করি এক ধরনের তারা অভ্যন্তরীণ উপনিবেশক হয়ে উঠেছে আসলে জি, এই আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রকে সরকার কিভাবে ডিল করবে, একটি নতুনভাবে ডিল করতে হবে তাকে, যে আমলাতন্ত্র শুধুই রাজনৈতিক দলের বা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের একটা অ্যাপারেটাস হিসেবে কাজ করবে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমলাতন্ত্রই হয়ে গেছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এখন। এটা একটা। 3 নম্বর আসি আমি, যে নাগরিক সমাজের যে পরিসরটা আছে, সিভিল সোসাইটি, এটা কিন্তু গত সময়গুলোতে আমরা আসলে ক্ষমতায় যারা গেছি তারা নাগরিক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করেছি, উৎকোচ দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন ধরনের প্রমোশন, অমুক তমুক ইত্যাদি, এগুলো দিয়ে আমরা নানাভাবে তাদেরকে কলুষিত করেছি। এই জায়গাটা ফিরিয়ে আনা, কারণ নাগরিক সমাজ হচ্ছে, যেটা আমাদের মহিউদ্দিন ভাই বললেন যে বিরোধী দল ছায়া সরকার হবে, এখানে কিন্তু নাগরিক পরিসরও কিন্তু এক ধরনের প্রেশার গ্রুপ, যেটা বিভিন্ন দেশে আছে। নাগরিক সমাজ যতটা প্রেশার গ্রুপে হিসেবে কার্যকর হয়ে ওঠে, সরকার ততটা দায়বদ্ধতার মধ্যে থাকে, এমনকি বিরোধী দলও দায়বদ্ধতার মধ্যে থাকে বা রাজনীতিটা দায়বদ্ধতার মধ্যে থাকে। চতুর্থত আসি আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমরা যদি 24-এর অভ্যুত্থানের পরপর দেখি, সেটা হলো যে পুলিশ বাহিনী, যেটা কিনা আমাদের সবচেয়ে বেশি জনসম্পৃক্ত একটি বাহিনী, এই বাহিনী কিন্তু সাংঘাতিকভাবে মরালি হয়ে ভেঙে পড়েছে, যেটা কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই। তার পোশাক বদল করেছি, পুলিশ সংস্কার কমিশন করেছি, সেটাও তথৈবচ এক ধরনের কর্তৃত্ববাদী প্রশাসন হয়ে গেছে, সংস্কার কমিশন হয়ে গেছে তাদের, পুলিশ কমিশন। তো এই জায়গাটা বিএনপিকে ডিল করতে হবে, যে কতটা জনমুখী করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা। আরেকটি আসে আমি অর্থনীতি, আমি খুব সংক্ষেপে বলছি আর কি। অর্থনীতির জায়গাটা যদি আমরা সেটা হাড়ে হাড়ে নিজেদের জীবন দিয়ে বুঝছি যে অর্থনীতির জায়গাটা কোথায়। বাংলাদেশের 90% অপ্রাতিষ্ঠানিক শ্রম, মাত্র 10% প্রাতিষ্ঠানিক শ্রম। আমরা পাকিস্তান আমলে প্রাতিষ্ঠানিক শ্রমের জায়গাটা অনেক বেশি ছিল অর্থনীতিতে, কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের শিল্প কারখানার বিকাশ ঘটে নাই, আমাদের বিজনেসের গুড গভর্নেন্স হয়নি, যে কারণে অপ্রাতিষ্ঠানিক শ্রম, যেমন এই যে হকার, অমুক তমুক ইত্যাদি, এরাই কিন্তু প্রায় 80 থেকে 90%।
তো এই জায়গাটাকে কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, হ্যাঁ, কতটা সিস্টেমের মধ্যে আনা যায়, এটা একটা চ্যালেঞ্জ। বহির্বিশ্বের কথা তো বাদই দিলাম। আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বিগত 16 বছরে যেটা দেখেছি যে শেখ হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকার জন্য ভারতকে দিয়ে আন্তর্জাতিক পরিসরটাকে মোকাবেলা করেছেন। যে ভারত, ওইটা ভারতের দায়িত্ব ছিল অন বিহাফ অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং ভারত সেইটা বিভিন্নভাবে তার মেকানিজম দিয়ে সেটা ডিল করবে। কিন্তু 24-এর পরে আমরা যে আমাদের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী বা ব্লা ব্লা ব্লা, এটা একটা অন্য প্রসঙ্গ, এটাতে না যাই আমি। কিন্তু এখন কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হবে আসলে নানানো সেক্টরে। যেমন আমেরিকাকে তা ডিল করতে হবে, চীনকে ডিল করতে হবে, রাশিয়াকে ডিল করতে হবে, জাপানকে ডিল করতে হবে, ভারতকে ডিল করতে হবে এবং অনেকগুলো তার রাজনৈতিক কারণেই আসলে অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এদেরকে কিন্তু ডিল করতে হবে। ইটস টু টাফ ফর বিএনপি যে কিভাবে করবে তারা। জি, অনেক ধন্যবাদ। আমি একটু তাসিন রিয়াজ আপনার কাছে আসতে চাই। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা সংসদে যাচ্ছে 6 জন সংসদ সদস্য। সেই সংসদে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটে হা জয় হয়ে গেছে ইতিমধ্যেই। এটা বিষয়ে কতটা কমিটেড থাকবে এনসিপি? যদিও স্বাক্ষর করেনি, তারা সংস্কারের পক্ষে শক্তি, সেসব আলাদা বিষয়। লিখিত দলিলের কথা বলছি। আই গট ইউর পয়েন্ট। মানে স্বাক্ষর করাটা হচ্ছে একটা অ্যাক্ট, আর ওই স্বাক্ষরের পক্ষে সর্বোচ্চ লেভেলের এফোর্ট দেওয়াটা তো এনাদার অ্যাক্ট। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, মানে আপনাকে যদি ঠিক এভাবে করে বলি যে আপনাকে দেখতে হবে যে গণভোটের পক্ষে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে কারা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাটা কতটা হয়তো এনসিপি করে নাই, কিন্তু এটা তো আপনারা কেউই এখানে বসে অস্বীকার করতে পারবেন না যে জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি ক্যাম্পেইন এখন পর্যন্ত অ্যামং দি অল পলিটিক্যাল পার্টিস সবচেয়ে বেশি মানে ক্যাম্পেইনটা কিন্তু এনসিপি করেছে। কাজেই দেখেন স্বাক্ষরটা আমার কাছে মনে হয় যে মুখ্য হলেও আপনি যদি অ্যাক্টিভিটি রেশিওতে দেখেন অন্য কোনো পলিটিক্যাল পার্টি এনসিপিকে এই যে পয়েন্টটা ধরতে পারেনি। এবং প্রথম থেকে কিন্তু আমরা এই জায়গাটাতে, এটা আমরা মনে করি এটা আমাদের একটা বিরাট অর্জন। এবং পরবর্তী সময়ে আপনি দেখবেন যে বিএনপি কিন্তু অফিসিয়ালি পরবর্তীতে স্টেট করেছে এটা যে তারা গণভোটে হ্যাঁ দিতে চায়, কিন্তু বোধহয় 7টা বা 8টা আসনে গণভোট যেতে নাই, কিন্তু 7টা 8টা আসনে কিন্তু আবার বিএনপি জিতেছে। কাজে এই যে এখানে বিএনপির মধ্যে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি এবং বিএনপির অসংখ্য জায়গায় বিএনপি কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত, হ্যাঁ ভোটের দিন পর্যন্ত তারা সিল দিয়ে পর্যন্ত তারা ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও এটা তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, বিএনপি কাল্টে রাজনীতি করে না, এটা আমরা জানি। তার কাজেই বিএনপির অভ্যন্তরে বিএনপির এই স্বাধীনতাটা থাকতেই পারে, কিন্তু এই স্বাধীনতার বাইরে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যাতে সে তার হাইকমান্ডকে আসলে কতটুকু মানছে। আবার এই প্রশ্নটাও টেকনিক্যালি থেকে যায় তার হাইকমান্ড কি আসলে নাকি করে নাই। আগামী রাজনীতিটা আমি আপনাকে বলি, নতুন পার্লামেন্ট গঠন হবে, ইতিমধ্যে আমাদের এখানে 2 জন আলোচক বলেছেন আগামী রাজনীতিটা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা না করার উপরে রাজনীতি, রেফারেন্ডামের রিফ্লেকশন হবে কি হবে না এটার উপরে রাজনীতি। এবং বিএনপি, আমার কাছে মনে হয় যে বিএনপি এই প্রশ্নে আসলে কতটা স্ট্রিক্ট থাকবে, কতটা এগ্রি করবে। কারণ এখন প্রশ্ন রয়ে যাচ্ছে যে তাহলে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে বিএনপির প্রধান কে হতে যাচ্ছেন? যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তারেক রহমান প্রধানমন্ত্রী তাহলে বিএনপির প্রধান, তাহলে আমরা বলেছি কি জুলাই সনদের স্বাক্ষরিত বিষয়ের মধ্যে কি ছিল যে একই ব্যক্তি দলের প্রধান রাষ্ট্রের প্রধান থাকতে সেখানে মধ্যে নোট অফ ডিসেন্স ছিল বিএনপি তার ইশতেহার বলে। এটা আমি একটু আপনাকে প্রশ্ন করি, ইশতেহার বলেছে যে সরকার প্রধান দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারে। আমি আপনাকে বলি এখানে 2 জন বিজ্ঞ জন আছেন আমাদের থেকে, বয়সে ওনারা অনেক সিনিয়র। নীলুফার আপার কাছে এই প্রশ্ন যদি নাই করি, যেহেতু উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, এখন আমি যদি ওনাদের 2 জনকে প্রশ্ন করি যে এটা দেশের জন্য, এটা দলের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর কিনা এই সিদ্ধান্তটা, যে একজন ব্যক্তি দল এবং রাষ্ট্রের পরিচালক হবেন না, অবশ্যই ওনাদের উত্তর এটাই আসবে যে এটা কল্যাণকর। কারণ দেখেন এই প্রশ্নে কিন্তু কোনো দল মত, আইডিওলজি, ফিলসফি নাই, এটা কিন্তু রাষ্ট্রের প্রশ্ন। একজন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা রাষ্ট্রের প্রশ্ন। সংবিধানে আপনি এই যে সংবিধান সংস্কারের, সংবিধান কারেকশনের যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আপনি 1/3 মেজরিটি পাইলেও আপনার বাকিদের ওপিনিয়ন নিতে হবে, আপার হাউসের ওপিনিয়ন নিতে হবে। এটা একটা রাষ্ট্রের প্রশ্ন। এই প্রসেসের মধ্যে কিন্তু হাসিনা হয়েছে। আমি নীলুফার আপাকে একটু থ্যাঙ্কস দিতে চাই। নীলুফার আপা যেই জায়গা থেকে কথা শুরু করে, যদিও আমি পার্সোনালি ওনার সাথে আমি অনেক শো করেছি, আই নো হার, শি নোজ মি। দেখেন আমি একটা ব্যাপার বলতে চাই যে উনি যে কথাটা, একটু বিরতিতে যেতে হচ্ছে রাসিন রিয়াজ, আমরা ফিরে এসে আবার এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে নীলুফার চৌধুরী, মহিউদ্দিন আহমদ, সেলিম খান এবং তাসিন রিয়াজ রয়েছেন। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।